ওকে, আমরা এখন দেখব বুটস্ট্র্যাপ শেখার দুইটা সিস্টেম। এই ভিডিওতে দেখব হচ্ছে বুটস্ট্র্যাপ শেখার প্রথম সিস্টেম, এরপর থেকে দেখব বুটস্ট্র্যাপ শেখার দ্বিতীয় সিস্টেম। প্রথম সিস্টেমটা আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে পরের স্টেপ। প্রথম যে সিস্টেমটা দেখালাম এটা একবার হলো আপনাকে ট্রাই করে দেখতে হবে হয় কিনা। প্রথম সিস্টেমটা হচ্ছে ডকুমেন্টেশন দেখে দেখে ট্রাই করা। ওকে, প্রথম সিস্টেমটা কি? ডকুমেন্টেশন দেখে দেখে ট্রাই করা, সেটা আমরা এখন করব। ডকুমেন্টেশন দুইটা জায়গায় পাবেন, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের মেইন ওয়েবসাইটে আর একটা হচ্ছে W3 স্কুলসে। W3 স্কুলসে খুব ওয়েল অর্গানাইজড ওয়েতে তৈরি করা, আর বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে একটু কঠিন লাগবে। তারপর আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকেই শুরু করব। দেখেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের নাম getbootstrap.com, গুগলে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে এদের ওয়েবসাইট চলে আসবে, ভিতরে যাবেন। এখন শেখার ক্ষেত্রে আপনি একটা বিশাল ঝামেলায় পড়বেন। কি ঝামেলা? এখন কত নম্বর ভার্সন চলতেছে? 4.1 পয়েন্ট সামথিং। 1 থেকে 1.5 বছর পরে বুটস্ট্র্যাপ 5ও চলে আসতে পারে। দেখবেন আমি যে ক্লাসগুলো দেখেছি এই ক্লাসগুলো আর নাই, ওরা ক্লাস চেঞ্জ করে ফেলছে। তখন আবার আমাকে কল দিবেন, সুজন ভাই আপনি তো দেখেছেন বুটস্ট্র্যাপ 4.1, এখন আমি কি করব? এখন তো অন্য ভার্সন চলতেছে। সো ইফ ইউ আর স্মার্ট, আপনি কখনো এসব সিলি বিষয়ে আমাকে কল দিতে হবে না, কারণ আপনি বুঝতে পারবেন ক্লাস চেঞ্জ হয়েছে তো কি হয়েছে, জিনিস তো সেম। জাস্ট আগে ক্লাস ছিল সুজন, এখন ক্লাস হয়েছে তরিকুল মহলা, জাস্ট মানুষ একই আছে। ওকে, এই বিষয়ে আমি খুবই ঝামেলায় পড়ি মাঝে মধ্যে। মনে করেন আমি দেখাইছি তাদেরকে বুটস্ট্র্যাপ 3.3.7, একই জিনিসই, শুধুমাত্র কিছু এক্সট্রা ক্লাস অ্যাড হয়েছে। ভাই আপনি তো দেখেছেন 3.3.7, বাট এখন তো 4.1, আমি তো পারতেছি না। সো এর মানেই বোঝা যায় আপনাকে আরেকটু স্মার্ট হতে হবে। বুঝা গেছে? সব সেমই আছে, শুধু কিছু এক্সট্রা ক্লাস অ্যাড হয়েছে। আমি যে কিছুক্ষণ আগে একটা ক্লাস অ্যাড করলাম BTN, এটা অনেক আগের ক্লাস। আমি যখন বুটস্ট্র্যাপ 3 শেখা শুরু করছিলাম বা বুটস্ট্র্যাপ 2তে ছিলাম, তখনও এইসব ক্লাস ছিল, এখনও আছে, জাস্ট এক্সট্রা কিছু ক্লাস তারা অ্যাড করছে। যত নতুন ভার্সন অ্যাড হয় কি হয়, নতুন কিছু ক্লাস অ্যাড হয়। আপনার কাজ হচ্ছে নতুন ভার্সনটা থেকে ক্লাসগুলো শিখে নেওয়া। ডকুমেন্টেশনে তো সবই থাকে। বুঝা গেছে? ওকে, এখন আমরা কি করব? CDN এর লিঙ্কটাকে কপি করব। বুটস্ট্র্যাপের দুইটা সিডিএন লিঙ্ক আছে, একটা হচ্ছে CSS এর জন্য, আর একটু নিচে গেলে দেখবেন আরো কিছু কোড থাকে। এগুলো কিসের জন্য? জাভাস্ক্রিপ্টের জন্য। জাভাস্ক্রিপ্টের এই সিডিএনগুলো কেন লাগবে? কারণ বুটস্ট্র্যাপের মাধ্যমে কিছু ইফেক্টও তৈরি করা যায়। ক্লিক করলেই বড় একটা পপ আপ তৈরি হবে, ক্লিক করলেই একটা সাবমেনু নামবে, এরকম অনেক ধরনের ইফেক্ট আছে যেগুলো CSS দিয়ে করা যায় না। ওগুলো কি দিয়ে করতে হয়? জাভাস্ক্রিপ্ট দিয়ে। এজন্য তাদের আলাদা করে ওগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়েছে, আর সেগুলো আলাদা ফাইলে রাখছে। ওগুলো আপনি চাইলে কপি করে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। আপনি সেক্ষেত্রে ওই সিডিএন লিঙ্কগুলা এই CSS এর লিঙ্কের নিচে কপি করে পেস্ট করতে পারেন। কোনো অসুবিধা আছে? যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন আরো ক্লিয়ার হবেন এগুলা কি। ঠিক আছে, আপাতত চিন্তা করবেন যে এগুলো কপি করে কি করতে হবে? পেস্ট করতে হবে। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? কপি করে পেস্ট করতে পারবেন? আসলেই পারবেন? চেষ্টা করবেন? আচ্ছা ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা শুরু করব ডকুমেন্টেশনে। এখানে দেখবেন নিচের দিকে কিছু অপশন আছে, লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্টস, ইউটিলিটিস, এরকম 4টা অপশন আছে। আমরা এই 4টা শিখবো। তার মধ্যে ফার্স্টে যাব কোথায়? লেআউটে। আচ্ছা, লেআউটে যাওয়ার পরে এবার একটু নিচে আসেন। দেখেন এই জায়গাতে একটা ক্লাসের নাম দেওয়া আছে। ক্লাসের নাম কি? কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে ডানে এবং বামে একটা স্পেস তৈরি হবে। আমি যদি এখানে এখন লিখি পি, দিস ইজ এ প্যারাগ্রাফ, এরপর আমি যদি কি করি, এটাকে ওপেন করি, দেখেন এরকম দেখাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে একটা ক্লাসের মধ্যে রাখতাম, ক্লাসের নামটা হচ্ছে
কন্টেইনার, তাহলে কি ঘটতো দেখেন তো কি হয়েছে, ডানে এবং বামে একটা ক্লাস, একটা স্পেস তৈরি হয়েছে। ডানে স্পেস তৈরি হয়েছে কিনা দেখার উপায় কি, আমি যদি এখন এই পি এর মধ্যে একটা স্টাইল দেই, ইনলাইন সিএসএস তো বুঝেন, দেখেছিলাম যে একটা লাইনের মধ্যে স্টাইল ট্যাগের মাধ্যমে স্টাইল করা যায়। আমি যদি এটার মধ্যে কালার রেড দেই তাহলে বুঝতে পারবেন এর কত দূর যাচ্ছে। সরি, কালার না, ব্যাকগ্রাউন্ড কালার। কত দূর গেছে, বাম পাশে এবং ডান পাশে দুই পাশে অনেকখানি জায়গা খালি। সো কন্টেইনারের কাজটা কি, সে উইথটাকে কমায় ফেলবে, উইথটাকে কি করবে, কমায় ফেলবে। দেখেন আমি যদি লাইট শট সফটওয়্যারটা দিয়ে মাপতে যাই, দেখবেন একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত আসার পরে আর যাচ্ছে না, দুই পাশে খালি করে ফেলছে। আচ্ছা যাই হোক, আমি যদি ছোট করি, স্ক্রিনটা যত ছোট করবো তারপরে দেখতেছেন ওই স্পেসটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, সেম স্পেস কিন্তু থাকবে না, আস্তে আস্তে কমবে। সো এটা পার্সেন্টেজ দিয়ে করছে। আচ্ছা একটু নিচে আসি, এরপর দেখেন আরেকটা ক্লাস আছে, নাম কি, কন্টেইনার ফ্লুইড। আমি যদি কন্টেইনার না দিয়ে এই ক্লাসটা ব্যবহার করতাম, কন্টেইনার ফ্লুইড, দেখেন সেক্ষেত্রে এত বেশি জায়গা খাবে না, বাম পাশে সামান্য একটু জায়গা খাবে। কোনো কনফিউশন আছে, বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্যটা কি? রাইট, ওকে। আচ্ছা এখন আমরা একটা সিএসএস ফাইল তৈরি করি আমাদের এখানে, style.css। আমরা এটাতে বডির মধ্যে মার্জিন 0 করে দিই। ওকে ঠিক আছে। এখন দেখেন বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করার জন্য 4টা স্ক্রিন ব্যবহার করে। একটা হচ্ছে 576, আপনারা অলরেডি মিডিয়া কোয়ারি ইউজ করতে পারেন। সেখানে একটা নতুন কিছু আপনাদের শেখার আছে। আমি মিডিয়া অল আর এন্ড কথাটা না লিখলেও হবে, ডাইরেক্ট মিডিয়া দিয়ে এভাবে ব্র্যাকেট দিয়ে আমি লিখলেই হবে, মিন উইথ বা ম্যাক্স উইথ এত, ঠিক আছে। ওরা কয়টা স্ক্রিন ব্যবহার করে, 4টা, 576, 768, 992 আর একটা কি 1200। এই 4টা স্ক্রিনের জন্য ওরা রেসপন্সিভ করে। আর একটু নিচে আসেন, এখন দেখেন প্রথম যে স্ক্রিনটা, এই স্ক্রিনের নামটা তারা দিছে এস এম। পরের যে স্ক্রিন, সেই স্ক্রিনের নাম তারা কি দিছে, এমডি মানে মিডিয়াম, এস এম মানে স্মল। এরপরে 992 পিক্সেলের স্ক্রিনের নাম দিছে তারা এলজি মানে লার্জ, আর 1200 পিক্সেলের নাম দিছে এক্সট্রা লার্জ মানে এক্সেল। এই 4টা জিনিস আমরা গেঞ্জি কিনতে কিনতেই মুখস্থ হয়ে গেছে, বা শার্ট কিনতে কিনতে মুখস্থ হয়ে গেছে। এস এম, এমডি, এলজি মানে লার্জ আর এক্সেল। ওকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, তারাও তাই এটা ইউজ করছে। একটু নিচে আসেন, ওকে। আর কিছু কি আছে দেখেন তো, আর তেমন কিছু নাই, ওগুলোই বারবার বিভিন্নভাবে বুঝাইছে তারা। আচ্ছা এখন আমরা একটু গ্রিডে যাই, যখন লেআউটের মধ্যে ওভারভিউ শেষ, এবার একটু গ্রিডে যান। গ্রিড, এতক্ষণ কোথায় ছিলাম, ওভারভিউতে, এবার একটু গ্রিডে যান। আচ্ছা দেখেন এবার কলাম, আমি যদি কলাম ব্যবহার করতেছি, কলাম মানে কি, পাশাপাশি থাকবে অনেকগুলো জিনিস, সেক্ষেত্রে আমাকে সিওএল এই ক্লাসটাই, এই ক্লাসের প্রেফিক্সটা ব্যবহার করতে হবে, সিওএল। দেখেন আমি এটা কেটে দিলাম, একটা পি নিলাম, দিস ইজ এ কলাম। আমি এটাকে একটা ক্লাসের মধ্যে রাখতেছি, ক্লাসের নামটা হচ্ছে সিওএল কলাম এমডি। দেখেন এখানে কি এস এম বা এমডি এগুলো ছাড়া আর কোনো কিছু লিখছে, লিখে নাই। আচ্ছা আমি কলাম এমডি লিখলাম,
কি লিখছি? দিস ইজ এ কলাম। আর কোন ক্লাসের মধ্যে রাখছি এটা? কোন ডিভের ক্লাসের মধ্যে রাখছি? কল এমডি। ওকে, এখন যদি একটা রিলোড দেই, দেখেন এটা এরকমই আসছে। আচ্ছা, এটার একটা আর একটা ক্লাস দেই, মনে করেন যে বিজি। আপনারা আমি কাজগুলো করার সময় এক্সট্রা আরো অনেক ক্লাস সম্পর্কে আইডিয়া পাবেন, যেমন বিজি। ঠিক আছে, বিজি প্রাইমারি। বিজি নামেরও একটা প্রিফিক্স আছে। বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আমি যদি প্রাইমারি দিই তাহলে বুঝতে পারতেছেন কি কালার আসবে। বাটনের সময় প্রাইমারি দিয়ে কি কালার আসছে? নীল। এখনো কি আসবে? নীল। রিলোড দেন, কি আসছে? ব্যাকগ্রাউন্ডে কি আসছে? নীল। সো আপনি বিজি ইউজ করে লিখতে পারবেন প্রাইমারি, সেক্ষেত্রে নীল কালার চলে আসবে। আর যদি আমি বিজি প্রাইমারি না দিয়ে কি দিই, ইনফো, সেক্ষেত্রে সবুজ টাইপের একটা কালার আসবে। আমি যদি ইনফো না লিখে লিখি ডেঞ্জার, তাহলে কি আসবে? লাল আসবে। আমি যদি এখানে লিখি সাকসেস, একদম সবুজ আসছে। আমি যদি এখানে লিখি ধরে নেন বিজি সেকেন্ডারি, প্রাইমারি তো দিছিলাম, দেখি সেকেন্ডারি আছে কিনা। হ্যাঁ, সেকেন্ডারিও আছে, গ্রে। আমি যদি এখানে লিখি ধরেন ব্ল্যাক, বিজি ব্ল্যাক, নাই। আচ্ছা, ব্ল্যাক না লিখে আমি যদি লিখি ডার্ক, ওই একটু বেশি কালো আসছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপাতত একটু ডার্কই রাখি। আরেকটা ক্লাস আছে টেক্সট। আপনি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি ক্লাস ইউজ করবেন? বিজি। এখানে যা ইউজ করবে সেই অনুযায়ী শো করবে। এখানে কি কি ইউজ করা যায় আমি একটা লিস্ট দিয়ে দেবো একটু পরে, সমস্যা নেই। টেক্সট, আপনি টেক্সটের ক্ষেত্রে একই কাজ করতে পারবেন। টেক্সট প্রাইমারি কি হবে? লেখাটা নীল হবে। আমি যদি টেক্সট সাকসেস দিই কি হবে? সবুজ। আমি যদি টেক্সট ডেঞ্জার দিই লাল হবে। একই রকম ভাবে আমি টেক্সট হোয়াইট দিই, সাদা লেখা শো করবে। যে টেক্সট হোয়াইট শো করছে। ওকে, এখন আমি এই জিনিসগুলোকে কোন ক্লাসের মধ্যে রাখছি? মেইন ক্লাস কোনটা? কল এমডি। এগুলো তো জাস্ট লেখা আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই দুইটা ক্লাস ইউজ করছি। এগুলো কিসের ক্লাস? এই দুটো কিসের ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস। কিসের ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস। বুটস্ট্র্যাপের ওই সিএসএস ফাইলের মধ্যে এই ক্লাসগুলোকেও স্টাইল করা আছে। ওকে, ভয় পাওয়ার কিছু নাই। আমি জাস্ট যে ক্লাসগুলো ইউজ করবো আপনারা দেখে দেখে ওগুলো ইউজ করবেন। আমি যদি এখন এই কলামটাকে কপি করে কি করি, পেস্ট করি, এরপর রিলোড দিই, কি হচ্ছে? দুইটা আলাদা লাইন হয়ে গেছে, বা দুইটা আলাদা হয়ে গেছে নিচে নিচে। এখন যদি আমি একটু টেনে দেখি কোনোটাতে কি পাশাপাশি আসে, দেখেন তো কোনোটাতে কি পাশাপাশি আসে? আসে না, রাইট। আচ্ছা, আমি এখন এই দুইটা জিনিসকে যদি একটা ক্লাসের মধ্যে রাখি, ক্লাসের নামটা দিই রো। ক্লাসের নামটা কি দেই? রো। আমরা টেবিল বানানোর সময় কি দেখছিলাম? ফার্স্টে রো দিতে হয়, পরে কলামগুলো তৈরি করতে হয়। ঠিক একই রকম এই দুইটা জিনিসকে আমি কিসের মধ্যে রাখলাম? রো এর মধ্যে রাখছি। এখন কি হলো দেখেন তো, দুইটা পাশাপাশি চলে আসছে। কলামগুলো বুঝতে পারবে যে আমরা একই রোতে থাকার কথা। আচ্ছা, আমি যদি দুইটার কালার চেঞ্জ করে দেই, মনে করেন এটার কালারটা আমি ডার্ক না দিয়ে এটা কালারটা দিই প্রাইমারি, তাহলে দেখেন আসছে না পাশাপাশি? আমি যদি আরেকটা কলাম তৈরি করি, ওইটার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিই, আমি মনে করেন যে সাকসেস। তিনটা কলাম হইছে, সবগুলো কিন্তু সেম উইথ পাচ্ছে। আমি যদি এরকম আরো, ক্লাস কিন্তু একই আছে, ক্লাসের নামটা কি? কল এমডি। আমি এটার নাম দিলাম মনে করেন ডেঞ্জার। দেখেন চারটা কলম হয়ে গেছে। যত কলম বাড়বে তত উইথ গুলো কমতে থাকবে। খুব কঠিন, অনেক মজার জিনিস না এগুলো? শুধুমাত্র একটা ক্লাস ইউজ করতেছি, নাম কি?
কল এমডি। আর এটা যাতে কাজ করে বা পাশাপাশি থাকে সেজন্য বলে দিলাম তোমরা সবাই একই রোতে আসো, একটা রো এর ভিতরে রাখলাম সবগুলোকে। বুঝা গেছে? আমি যদি কল এমডি বাদ দিয়ে শুধুমাত্র কল লিখি, জাস্ট কল, শুধু কল, শুধু কলাম আর কি, জাস্ট কল, রিলোড দেন, দেখেন তাও কাজ করতেছে। সো কল এমডি লিখে তাহলে লাভটা কি? কল এমডিটা ইউজ করা হচ্ছে মিডিয়াম স্ক্রিনে যাতে কাজ করে, যাতে মিডিয়াম স্ক্রিন থেকে যত উপরে যাবে ওই উপরের স্ক্রিনগুলোতে কাজ করে। যেমন কিছুক্ষণ আগে আমি যে কল এমডি ব্যবহার করছি, দেখি তো নিচের স্ক্রিনগুলোতে কাজ করে কিনা। কি হইলো? নিচে নিচে চলে আসছে না, যখন মিডিয়ামের নিচে চলে আসতেছে। বাট আমি যদি শুধু কল লিখি, আমি যদি শুধুমাত্র কল লিখি, জাস্ট কল, শুধু কল, তার মানে মিডিয়াম, স্মল, লার্জ কোনো স্ক্রিন ডিফাইন করছি? কোনো স্ক্রিনের কথা বলছি না, ডাইরেক্ট বলছি যে কলাম হবে। এখন যদি আপনি ছোট স্ক্রিনে রিলোড দেন, কি হইলো? ছোট ছোট স্ক্রিনেও সে কলামই থাকবে, বড় স্ক্রিনে গেলেও সে কলামই থাকবে। কিন্তু আমি যদি স্পেসিফিক ভাবে বলে দিই যে না, এটা মিডিয়াম স্ক্রিনে কলাম থাকবে, ছোট স্ক্রিনে গেলে নিচে নিচে চলে আসবে, তাহলে কি করতে হবে? আমাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে মিডিয়াম স্ক্রিনে এরকম। অথবা আমি যদি বলি এটা শুধুমাত্র লার্জ স্ক্রিনের উপরে গেলেই কলাম হবে, আদারওয়াইজ কি কলাম হবে না, নিচে নিচে, তাহলে আমাকে লিখতে হবে কি কল এলজি। বুঝা গেছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার হচ্ছে আরেকটা বিষয়, এখানে কয়টা কলাম? 4টা কলাম হওয়ার কথা না? ওকে, আমি চাচ্ছি যখন সে যখন সে বড় স্ক্রিনে থাকবে, লার্জ স্ক্রিনে, তখন 4টা কলাম থাকবে। যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন কয়টা কলাম হবে? 3টা। যখন সে আবার স্মল স্ক্রিনে আসবে 2টা বা 1টা, এরকম করতে চাচ্ছি। তাহলে কি করব? সেই ক্ষেত্রে আরো কিছু ক্লাস আছে, যেমন কল এমডির পরে, কল এমডির পরে আমি বলে দিতে পারবো 12, 1 থেকে 12 পর্যন্ত ডিফাইন করা যায়। আচ্ছা, যারা বুঝেন না টেনশনে কিছু না, আমাকে লিখে নেই। কল এমডি 12, সবগুলাতে কি কি লিখলাম? কল এমডি, প্রত্যেকটা কলামের একটা উইথের সংখ্যা থাকে, উইথের সংখ্যা থাকে, উইথ মানে বুঝছেন তো, প্রস্থ, উইথের একটা সংখ্যা থাকে। 12 মানে হচ্ছে ফুল স্ক্রিন, তার মানে 6 মানে কি হওয়ার কথা? হাফ স্ক্রিন। সো আমি যখন প্রথম যেটা আছে এটাকে 12 দিছি, এটাকে 12, সবগুলোকে 12 দিছি, তার মানে এই 4টার অবস্থা কি হবে? কি হওয়ার কথা? আমি সেভ দিছি, রাইট, সেভ দেই নাই তখন। ওকে, নিচে নিচে চলে আসছে। আমি যদি প্রত্যেকটাতে কি দিয়ে দিই? 6 দিয়ে দিই, তার মানে প্রত্যেকটা কতটুকু উইথ দখল করবে? হাফ, মানে অর্ধেক স্ক্রিন। সো দেখেন, এটা অর্ধেক দখল করছে, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক। আবার আমি যদি মনে করেন এই 3টাতে আমি দিলাম হচ্ছে 3 করে, এটা তো দিলাম 3, তার মানে 3 4 কত? 12। এরকম করে আপনি অনেক ধরনের উইথ দিয়ে দিতে পারবেন। মনে করেন আপনি এখানে দিলেন হচ্ছে কল এমডি, এমডি মানে এখন কিন্তু কাজ করতেছে কোন স্ক্রিন নিয়ে? মিডিয়াম স্ক্রিনের উপরে। মিডিয়াম স্ক্রিন মানে কত পিক্সেল ভুলে গেছি, ওভারভিউতে যান। মিডিয়াম মানে 768-র উপরে আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, 768-র উপরে গেলে সে এগুলা কাজ করাইতে পারতেছে। আবার যখন সে 768-র নিচে আসবে তখন কি হবে? নিচে নেমে যাচ্ছে। ওকে, তার মানে আমাদের কি আর মিডিয়া করে ব্যবহার করা লাগতেছে? আমি যদি এখন এখানে এটাতে দিই 6, বাকি থাকে কত? 6। 6-এর মধ্যে এটাতে দিলাম 2, এটাতে দিলাম 2, এটাতে দিলাম 2, ভাগ বাটোয়ারা করে 2 2 করে দিলাম, ওটা হচ্ছে 6। কত হলো টোটাল? 12। এভাবে করে আপনি খেলাধুলা করতে পারবেন। এই যে দেখেন, এটা অর্ধেক স্ক্রিন দখল করছে, আর এই 3টা 2 2 করে জায়গা দখল করছে। কোনো কনফিউশন আছে?
এভাবে করে যেটা করবেন, ইন্টারেস্ট ক্রিয়েট করবেন, নিজেকে এন্টারটেইন করবেন। হ্যাঁ, এগুলো তো অনেক ইন্টারেস্টিং জিনিস, জাস্ট ক্লাস দিলেই কাজ করে, সিএসএস করা লাগতেছে না। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যখন লার্জ স্ক্রিনের মানে 992 এর উপরে যাবে তখন থাকবে 4টা কলাম, যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন মানে মিডিয়াম স্ক্রিন বলতে 768-র উপরে যাবে তখন কত হবে? 3টা কলাম। আবার যখন 300 কত, ওইটা একদম স্মলটার সাইজ কত ছিল? 576, 300 না, 300 বা 400 না, 576। যখন 576-এর উপরে যাবে তখন আবার 2টা কলাম হবে, আর একদম নিচে গেলে মানে স্মলের চাইতেও ছোটতে গেলে কি হবে? একটা। আচ্ছা, সেটা কিভাবে করব? সো ফার্স্ট অফ অল আপনি দেন এলজি, মানে এইটা প্রথমটা বড় স্ক্রিনে কত জায়গা দখল করবে? 4/1 তার মানে 12/4 কত? 3। কল এলজি 3। যখন সে মিডিয়াম স্ক্রিনে আসবে তখন মিডিয়াম স্ক্রিনে থাকলে সে কতগুলো কলামের মধ্যে থাকবে? 3টা কলামের মধ্যে থাকবে। বুঝেন নাই? যখন সে প্রথমে বড় স্ক্রিনে থাকবে তখন সে কয়টা কলাম পাবে? 4টা কলাম। 4টা কলামের একটা কলাম হবে সে। যখন সে মিডিয়ামের উপরে যাবে কয়টা কলামের একটা কলাম হবে? মনে হচ্ছে ক্লাস 1-এর বাচ্চাদের পড়াচ্ছে। বড় স্ক্রিনে যদি 4টা কলাম হয়, স্ক্রিনটা যখন ছোট হবে তখন আমার কয়টা কলাম করা উচিত? 4-এর থেকে কততে আসা উচিত? 1 বাদ দিতেও পারতেছেন না আপনারা। 4 থেকে 1 করে বাদ পড়বে, বাচ্চাদের অঙ্ক। 4 4 - 1 কত হয়? ওকে, এবার 3 - 1 কত হয়? যদি অঙ্ক করে বুঝানো লাগে তাহলে কেমন হবে? এগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই তো, আমি আপনাকে মুখে বুঝাচ্ছি। আপনি তো এই দিকে তাকানোর দরকার নেই, আমার দিকে তাকাবেন। বড় স্ক্রিনে 4টা কলাম, সেক্ষেত্রে মিডিয়াম স্ক্রিনে কয়টা কলাম? তারপরে স্মল স্ক্রিনে কয়টা কলাম? আর স্মলেরও নিচে নামলে এটাই বুঝতে বলতেছি। বড় স্ক্রিনে কয়টা কলাম? 4টা কলাম। সো প্রথম কলামটা কতটুকু জায়গা দখল করবে? 25%। 4/1 সেটাই বললাম যে 12/3 পাবে সে। 12/3 মানেই 4/1। এটা ক্লাস 3 এর অঙ্ক। ওকে, 12/1, 12/3 মানে কি? 4/1। আবার যদি আমি এটাকে মিডিয়াম স্ক্রিনে আনার পরে 3/1 করতে চাই, তার মানে 12/এর কয় ভাগ? 4 ভাগ। 12/4 মানে কত? 3। উইথ হিসাব করেন, মানে এটা 12 যদি 100% হয় তাহলে 4 মানে হচ্ছে 33%, মানে হচ্ছে 3/1। সরি, 4। এভাবেও যদি বুঝতে না পারেন মনে রাখেন যে আমি আস্তে আস্তে 3 4 5 6 এভাবে পাঠাবো, এটাই কাজ। আবার যখন আমি স্মল স্ক্রিনে আসতেছি 3, সরি 5, এরকমই তো হওয়ার কথা না, 6। অর্ধেক করব, 2/1। 12/12 কত? 2, তার মানে কত? 6। 2/1 হবে। আবার যখন, আচ্ছা এখানে সরি ভুল করে এমডি লিখছি, এসএম হবে। আর এমনিতে কল 12 ডাইরেক্ট লেখা যাবে, সমস্যা নেই, কোনো এমডি এসএম এলজি কিছু নাই। এটা না করে সবচেয়ে ভালো হয় আমরা শুরু করব এক্সেল থেকে। এক্সেলে থাকা অবস্থায় 4টা কলাম, এলজিতে থাকা অবস্থায় লার্জ স্ক্রিনে 3টা কলাম, মিডিয়াম স্ক্রিনে 2টা কলাম, আর স্মল স্ক্রিনে 1টা কলাম। কোনো কলামই হবে না, ফুল উইথ পাবে, তার মানে 12। এক্স্যাক্টলি এই জিনিসটাই যদি সবগুলোতে কপি করে দেই, আসলে আমি হয়তো কঠিন করে বুঝাচ্ছি যেটা মনে হচ্ছে। ওকে, জাস্ট আমরা প্রথমে কল মানে বুঝাবো হচ্ছে কলাম হবে, এরপরে যেটা দিব এটা দ্বারা বুঝাবে কোন স্ক্রিনের জন্য কাজ করতেছি, এরপর দিব কতটুকু উইথ দখল করবে, কতটুকু
উইথ 12 মানে 100%, সো 3 মানে 25%। বুঝাইতে পারছি? ওকে, এটা এখন বুঝতে একটু কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আপনারা ফার্স্ট টাইম দেখতেছেন। যখন নিজেরা অনেকবার ইউজ করে ফেলবেন আপনার কাছেই মনে হবে এটা কোনো বিষয় হলো বুঝা। রিলোড দেন। আমাদের এটা এখন এক্সট্রা লার্জ স্ক্রিনে আসি, আমি এখন 15.5 ইঞ্চি ইউজ করতেছি, দ্যাট মিনস এক্সট্রা লার্জ। আমি যদি আরেকটু ছোট স্ক্রিনে যাই 992 নিচে, তখন সে কয়টা শো করবে কলাম? 3টা। আর একটু ছোট করলে 2টা কলাম, আর একটু ছোট করলে 1টা কলাম। ভালো না? আপনি কত ইজিলি রেসপন্সিভ করতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে। বুঝা গেছে বিষয়টা? কোনো কনফিউশন আছে? আরেকবার করে দেখাবো? ওকে, আমি যদি রোটা ব্যবহার না করি তাহলে কি এগুলো কাজ করবে? অবশ্যই কাজ করবে, তাই না? না, করতেছে না। আমার রো লাগবে। যে কোনো কলাম বানাইতে গেলে কি লাগে? রো লাগবেই। আপনাকে অবশ্যই রো ব্যবহার করতে হবে। আর যদি আপনি চান যে আপনার এই কলামগুলা দুই পাশে জায়গা খালি রেখে সব কাজ করবে, তাহলে কন্টেইনারের মধ্যে রাখতে হবে। আপনি অলরেডি একটা ওয়েবসাইটের লেআউট বানানো শিখে গেছেন, এখন ভিতরে শুধু কন্টেন্ট বসানো বাকি। ঠিক আছে? আপনি এখন যে কোনো ওয়েবসাইটের লেআউট এই ক্লাসগুলো ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট ভিতরে কন্টেন্ট দিতে হবে এতটুকুই, আর সিএসএস দিয়ে স্টাইল করতে হবে। বুঝতে পারছি? আপনার 90% কাজ শেষ। বাকিগুলো হচ্ছে ছোটখাটো জিনিসপত্র। এখন দেখেন মিডিয়া অবজেক্ট। আপনার যদি কখনো মনে হয় যে আমারও নিজস্ব কিছু মিডিয়া করে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি লেআউটের ওভারভিউতে গিয়ে দেখে নেন যে আপনাকে আসলে কি কি কোড ইউজ করতে হবে। আপনাকে এভাবে ব্যবহার করতে, ওরা যেভাবে ব্যবহার করছে আপনিও এক্স্যাক্টলি ট্রাই করবেন ওইভাবে ব্যবহার করার জন্য। মিডিয়া মিন উইথ 576, 768, 992, 1200 পিক্সেল, এভাবে করে 4টা স্ক্রিন নিয়ে মিডিয়া কোয়ারি ব্যবহার করা অলরেডি দেখাইছি না? ওইভাবে করে ইউজ করবেন। মিডিয়া কোয়ারিটা খুবই ইজি জিনিস, বাট প্রথম দিকে আপনি কাজ করতে গেলে আপনার কাছে মনে হয় অনেক কঠিন। আসলে মোটেও কঠিন না, সব কিছুই নতুন অবস্থায় কঠিন লাগে, এটা আমি অনেকবার বলছি আপনাদের। আচ্ছা যাই হোক, মিডিয়া অবজেক্ট। আচ্ছা, ওভারভিউতে গেলাম। হ্যাঁ বলেন। রাইট, রাইট, এটার উপরে গেলে মানে এটা থেকে শুরু হয়। আপনি যদি, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি এখানে মিন উইথ 1200 পিক্সেল যে দেখতে পাচ্ছি, এটা কি এক্সেল এর জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, এক্সেল এর জন্য ব্যবহার করা হয়। আর এটা দ্বারা এটাই বোঝায় 1200 পিক্সেল থেকে স্টাইলটা শুরু হবে। যখন আমি দেই এক্সেল 12, মনে করেন কল এমডি, সরি কল এক্সেল 4, মানে হচ্ছে 3/1 শো করবে, সে 33% উইথ পাওয়ার কথা। যেহেতু এক্সেল ব্যবহার করছে, সো ওই স্টাইলটা পাবে 1200 পিক্সেলের উপরে গেলে, এর নিচে গেলে না, কিন্তু 1200 পিক্সেলের উপরে গেলে। আবার যখন আমি ইউজ করতেছি কল এলজি, তখন সেটা কাজ করবে 992 পিক্সেলের উপরে গেলে। রাইট, 992 থেকে স্টার্ট করে তার উপরের দিকে, 1200 না। আপনি যদি এক্সেল ব্যবহার না করেন সেক্ষেত্রে আনলিমিটেড চাইতে থাকবে, আর যদি এক্সেল ব্যবহার করে ফেলেন তাহলে 1200 পিক্সেলের আগ পর্যন্ত আর কি। বুঝা গেছে? মানে এখানে কিন্তু রেঞ্জ দেওয়া নাই, ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে? মিনিমাম রেঞ্জ। আপনি যদি আবার এটার জন্য স্টাইল করে ফেলেন এক্সেলের জন্য, তখন আবার রেঞ্জ পেয়ে যাবে সে। ওকে, আবার 1200 পিক্সেলে এক্সেলে আপনি যা দিবেন এটা আনলিমিটেড উইথ পর্যন্ত কাজ করবে। বুঝতে পারছি? এটা এসএম এর জন্য, এটা হচ্ছে এমডির জন্য, এটা হচ্ছে এলজির জন্য, এটা এক্সেল এর জন্য। এখন আসেন মিডিয়া অবজেক্টে। আপনারা মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বাম পাশে একটা ছোট ছবি থাকে, ডান পাশে একটা হেডলাইন থাকে, তারপর নিচে কিছু লেখা থাকে। যদি এরকম একটা স্টাইল আপনি তৈরি করতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটা ক্লাসের নাম জানতে হবে। যেমন মেইনলি যে ক্লাসের নামটা জানতে হবে সেটার নাম কি? মিডিয়া। দ্বিতীয়ত যে ক্লাসের নামটা জানতে হবে সেটা হচ্ছে মিডিয়া বডি, দ্যাটস ইট, আর কিছুই না। কয়টা ক্লাসের নাম জানতে হবে? 2টা, মিডিয়া
আর মিডিয়া বডি অটোমেটিক্যালি সেগুলো পাশাপাশি চলে আসবে। কিরকম, এটা কেটে দেই। মনে করেন আমি এখানে একটা ক্লাস নিলাম মিডিয়া, তার ভিতরে একটা ইমেজ নিলাম, ইমেজের স্ল্যাশ একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন বিস্কুটের ছবি নিয়ে আসি, খিদা লাগছে এমনি। আচ্ছা, এখানে আমি ইমেজেসের মধ্যে নিয়ে আসলাম কুকিজ ডট জেপিইজি, কুকিজ ডট জেপিইজি, অবশ্যই অল্টারনেটিভ টেক্সট দিয়ে নেবেন। ওকে, এরপরে আপনি একটা ক্লাস নেবেন মিডিয়া বডি, এর মধ্যে আপনি একটা হেডিং নেন, দিস ইজ হেডিং, আপনি যে কোনো একটা পি ট্যাগ নেন, বলেন দিস ইজ প্যারাগ্রাফ, শেষ। স্ট্রাকচারটা যদি এভাবে লিখেন আর এই ক্লাসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে দেখেন দেখতে কেমন হবে। দেখেন এটা বাম পাশে আছে আর এগুলো কি ডান পাশে আছে। আমি কিন্তু বামের ডানে আনি নাই, কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বামের ডানে চলে আসছে। ইমেজটা বড় দেখেই এটা বড়ই শো করতেছে, ঠিক আছে। আমি যদি সিএসএস দিয়ে ইমেজটা ছোট করে নিই, ছোট শো করবে। বুঝেন নাই? হয়তো এটা পুরো স্ক্রিন জুড়ে আছে তো এই জন্য ইমেজটা অনেক বড় দেখাচ্ছে, এটা এরকম দেখাচ্ছে। যদি আমরা ছোট কোনো জায়গাতে এটা করতাম, ইমেজটাও ছোট হয়ে যেত আর লেখাগুলো ওয়েল অর্গানাইজ ভাবে শো করতো। সিএসএস দিয়ে ছোট করেন, সমস্যা কোথায়? বুঝা গেছে? তবে এইসব জায়গায় ছোট ইমেজ ইউজ করতে হয়, বড় ইমেজ না। আর একটু নিচে যান, সেখানে দেখবেন আপনি চাইলে এটার আন্ডারে আবার আরেকটা নিতে পারবেন। এগুলো মেইনলি করা হয় বিভিন্ন ওয়েবসাইটের কমেন্ট সেকশনে। আপনার ফেসবুক দেখছি না, ফেসবুকে কি থাকে, ফার্স্টে বাম পাশে ছোট করে ছবিটা শো করে, এরকম থাকে না? ফেসবুকের সিস্টেম নামের মধ্যে কভার করলে তারপরে প্রোফাইলটা আসে। বাট বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন কমেন্ট সেকশনে, ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন পোস্টের নিচে কমেন্টের অপশন থাকে। কমেন্ট সেকশনে যখন একজন কমেন্ট করে তার ছবিটা শো করে, তার নামটা শো করে, সে কি কমেন্ট করছে সেটা শো করে। আবার যখন তাকে কেউ রিপ্লাই দেয়, ওই রিপ্লাইটা কি এভাবে একটু ডান দিকে শো করে, যাতে বোঝা যায় এটা হচ্ছে রিপ্লাই। রাইট, ইউটিউবে আছে। সো এটাও, এই ডিজাইনটাও আপনি এইভাবে তৈরি করতে পারবেন। যদি আপনি একটার ভিতরে আরেকটা রাখতে চান তাহলে কি করতে হবে? সেম জিনিস, জাস্ট এটাকেই কপি করেন, এটাকে কপি করে শুধুমাত্র মিডিয়া বডির ভিতরে নিয়ে যান, শেষ। ঠিক একই সিস্টেম, জাস্ট রিপ্লাইটা হবে কিসের ভিতরে, মিডিয়া বডির শেষে, ভিতরে। বুঝেন নাই মনে হয়? একই জিনিসটাই কপি করে মিডিয়া বডির ভিতরে দিছি, এতে করে রিলোড দেন, দেখেন ওইটা ভিতরে চলে গেছে। আচ্ছা, একটু প্রবলেম আছে মনে হয়। না ঠিক আছে, ছবিটা একটু বড় হওয়ার কারণে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এই হলো বিষয়। পারবেন? জাস্ট ক্লাসের নামগুলাই বারবার বারবার লিখে প্র্যাকটিস করা হচ্ছে আপনার কাজ। ওকে, এখানে আরো ক্লাস আছে, যেমন অ্যালাইন সেলফ স্টার্ট, একটা নতুন ক্লাস অ্যালাইন সেলফ স্টার্ট। Media in a media object can be aligned with the flexbox utilities to the top, default, middle or end of media bar। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। যেমন মনে করেন যে আমি যদি ইমেজটাকে একদম উপরে রাখতে চাই তাহলে আমাকে লিখতে হবে কি, ইমেজের মধ্যে একটা ক্লাস দিতে হবে অ্যালাইন সেলফ স্টার্ট। আমি যদি চাই এই পুরা জিনিসটার মাঝখানে থাকবে তাহলে আমাকে ইউজ করতে হবে কি, অ্যালাইন সেলফ সেন্টার। আবার মানে ইমেজের মধ্যে আমি যদি চাই একদম নিচে থাকবে ইমেজটা, তাহলে অ্যালাইন সেলফ এন্ড। দেখতেই পাচ্ছেন? ওকে, এরপরে এরা আর কি করছে দেখি। যদি আপনি চান ইমেজটা বামে থাকবে না, কোথায় থাকবে, ডানে, তাহলে আপনাকে একদম নিচে নিয়ে আসতে হবে। আইএমজি ট্যাগটা
মিডিয়া বডির পরে লিখতে হবে, তাহলে ডান পাশে অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, আর একটু নিচে আসি। যদি আপনি এভাবে লিস্ট আকারে শো করতে চান, তাহলে আপনাকে মিডিয়াটা ডিভের মধ্যে না লিখে কিসের মধ্যে লিখতে হবে? এলআই এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে? ইউএলএলআই এর মধ্যে লিখতে হবে। আর আপনি যদি চান যে না, বাম পাশে বুলেট পয়েন্টটা শো করবে না, তাহলে কি করবেন? লিস্ট আনস্টাইলড নামে একটা ক্লাস ইউজ করবেন, বুলেট পয়েন্টটা চলে যাবে। আমি কেন এগুলো লিখে লিখে আপনাদের দেখাচ্ছি না, শুধুমাত্র কেন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের মিডিয়া অবজেক্টও শেষ। এখন যদি ইউটিলিটিস ফর লেআউট, এখানে তেমন কিছু নাই। ওকে, সরাসরি এবার কন্টেন্টে চলে যান। এইভাবে করে যদি আমি দেখাইতে যাই, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, পাশাপাশি মনে রাখতেও কষ্ট হবে। এজন্য আমি আপনাদেরকে এখন সেকেন্ড মেথডটা দেখাবো বুটস্ট্র্যাপ শেখার। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট মেথড। এতক্ষণ যা দেখালাম এটা হচ্ছে একটু কঠিন আর ট্র্যাডিশনাল ওয়ে, যে ওয়েবসাইটের ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করা। এবার দেখো একটু ডিফারেন্ট ওয়ে।